রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতিতে বলেছেন, একবার কলিকাতায় ডেঙ্গু জ্বরের তাড়ায় আমাদের বৃহৎ পরিবারের কিয়দংশ পেনেটিতে ছাতুবাবুদের বাগানে আশ্রয় লইল। এ থেকে বোঝা যায় সেকালের কলকাতার পরিবেশ ছিল অস্বাস্থ্যকর। সেখানে মাঝে মাঝেই নানান রোগের প্রাদুর্ভাব দেখা যেত। তবে শুধু কলকাতা নয়, ব্রিটিশ শাসিত বাংলাতেও সে সময় নানান রোগের প্রকোপ দেখা যেত, যেমন প্লেগ, ম্যালেরিয়া, কলেরা, অজানা জ্বর সব কিছুই মহামারীর রূপ নিত। গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত এই সকল রোগে। মানুষ শহর ছেড়ে রোগের ভয় গ্রামে পালিয়ে যেত, আবার এক গ্রাম থেকে অন্য গ্রামে স্থানান্তরিত হতো। তখনকার সাহিত্য, ইতিহাস, গল্প সব কিছুতেই মহামারীর কথা জানা যায়। এই মহামারীকে ঘিরে মানুষের মধ্যে গড়ে উঠত কুসংস্কার, মুখে মুখে ফিরত নানান ছড়া, গল্পকথা, উপকথা। আজকের ভিডিওতে আমরা সেই মহামারীর কাহিনী জানব, আর জানব কিভাবে এই মহামারীকে ঘিরে মানুষের মধ্যে গড়ে উঠত নানান ধরনের গুজব এবং গল্প কাহিনী। অনেক ঐতিহাসিকদের মতে কলকাতা ও তার সন্নিহিত অঞ্চলকে কিলকিলা প্রদেশ নামে অভিহিত করা হয়। 1690 সালের 24শে আগস্ট জব চার্নক সুতানটির গঙ্গা তীরে জাহাজ ভিড়িয়েছিলেন, কিন্তু শোনা যায় তিনি দক্ষিণবঙ্গের হিজলিতে যেতে চেয়েছিলেন। স্থানটি সমুদ্রের কাছে, দুর্গম, ফলে অতি সহজে মোগল সেনারা হানা দিতে পারবে না। কিন্তু মহামারী বাদ সাধে। সে সময় হিজলির জল ছিল খুব খারাপ, যা খেলে রোগ অনিবার্য। লোকমুখে একটি প্রবাদ প্রচলিত ছিল, একবার খেলে হিজলি পানি, জমে মানুষে টানাটানি। সেই সময় কলকাতা ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর। প্রতি বছর বর্ষায় প্রচুর লোক মারা যেত। শীত এলে মহামারীর প্রকোপ কমত। আজ যেখানে লালবাজার, সেখানে তখন ছিল পানশালা। শীতকাল পর্যন্ত সাহেবরা বেঁচে থাকলে সেই পানশালায় যেত। সে সময় শুধু কলকাতা নয়, সমগ্র বাংলা প্রদেশেই ম্যালেরিয়া, কলেরা রোগের প্রকোপে একের পর এক গ্রাম উজাড় হয়ে যেত। কলেরা হঠাৎ করে দেখা দিয়ে বিদায় নিলেও ম্যালেরিয়ার প্রকোপ এড়ানো যেত না। রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায় তার স্মৃতিচারণায় লিখেছেন যে ম্যালেরিয়া কেড়ে নিয়েছিল তার পরম আদরের ছোট বোনকে। আবার তার বাবাও ম্যালেরিয়ায় ভুগেই মারা গিয়েছিলেন। তিনি তখন নিতান্তই কিশোর। লেখক তার ফিরে ফিরে যাই গ্রন্থে বলেছেন যে মনে আছে, অমাবস্যা পূর্ণিমায় কেঁপে কেঁপে জ্বর আসত, পরে ঘাম দিয়ে জ্বর ছাড়ত। এখানে তিনি ডি গুপ্তর বড়ির কথাও উল্লেখ করেছেন। ডি গুপ্ত হল দ্বারিকনাথ গুপ্ত, যার ওষুধ তখন ম্যালেরিয়া হলে লোকে সেবন করত। শুনলে অবাক হবেন, সে সময় রেলপথের আগমন বাংলায় ম্যালেরিয়ার প্রকোপকে বাড়িয়ে তুলেছিল। রেলপথের জন্য উঁচু রাস্তা তৈরি হলে তাতে জলবদ্ধতা ঘটত, ফলে রেলপথের আশেপাশের গ্রামগুলিতে ম্যালেরিয়া দেখা যেত। 1862 সাল নাগাদ বর্ধমানে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মোট জনসংখ্যার 1/3 প্রাণ হারায়। সেই থেকে ম্যালেরিয়ার নাম হয় বর্ধমান জ্বর। এই রোগের প্রতিষেধক হিসেবে ইংরেজ সরকার ব্যাপকভাবে কুইনাইন দেওয়ার পদক্ষেপ নিয়েছিল। 1860-এর পরবর্তীকালে ডিসপেন্সারি থেকে শুরু করে পোস্ট অফিস, প্রাইমারি স্কুল, পুলিশ স্টেশনের মাধ্যমেও কুইনাইন দেওয়া হতো। তবে প্রথম দিকে লাভ হলেও পরে অসাধু ব্যবসায়ীদের জন্য এই ওষুধের রোগ সারত না। এই তো গেল ম্যালেরিয়ার কথা। 19 শতকে জ্বর ছিল বাংলার মানুষের নিত্যসঙ্গী। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় এই মহামারীটি শুরু হয়েছিল যশোরে। নীল চাষের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসায়ীরা নতুন সড়ক তৈরির উদ্যোগ নিয়েছিল। এই সড়ক তৈরির জন্য কয়েদিদের নিয়ে আসা হয়। 1817 সালে সড়ক তৈরির শ্রমিকদের মাঝে এক অদ্ভুত রোগ দেখা গেল। ঘন ঘন ভেদ বমি ও মলত্যাগের ফলে শ্রমিকদের দ্রুত মৃত্যু হতে শুরু করলো। এই ব্যাধির তখন নতুন এক নাম রাখা হয়েছিল, এশিয়াটিক কলেরা। কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত
1854 সালে জলপথে গোটা পূর্ববঙ্গ ঘুরে বেরিয়েছিলেন। তার ভ্রমণ কথা ছেপেছিলেন ভ্রমণকারী বন্ধুর পত্র নামে। বাংলার মানুষের রোগব্যাধি ও অপ্রতুল চিকিৎসা ব্যবস্থার কথা সেখানে তিনি তুলে ধরেছেন। সে সময়কার বহু পত্রপত্রিকায় উল্লেখ আছে, প্রতি বাড়িতেই প্রায় 1/3 লোক অসুস্থ থাকতেন। প্রতি 1000-এ প্রায় 25 জনের মৃত্যুর কারণ ছিল জ্বর। এবার আসি সেই সময়কার প্লেগের কাহিনী নিয়ে। 1898 সালে হঠাৎ বোম্বাই প্রদেশে একটি নতুন রোগের প্রাদুর্ভাব ঘটে। তার নাম প্লেগ। লেখক প্রেমাঙ্কুর আতর্থীর মহাস্থবির জাতকে পাওয়া যায় প্লেগ নিয়ে একটি গল্পকথা রটেছিল। একদিন সন্ধ্যায় বোম্বে মেল থেকে নামলেন এক মহিলা। ঘোমটায় ঢাকা মহিলার মুখ। স্টেশন থেকে বেরিয়ে ঘোড়ার গাড়িতে উঠে মহিলা রওনা হলেন কলকাতার দিকে। গঙ্গার উপরে কাঠের পুল পেরিয়ে গাড়ি যখন পৌঁছেছে হ্যারিসন রোডে, কোচওয়ান জিজ্ঞেস করলেন, কোথায় যাবেন মা? মহিলা উত্তরে বলেছিলেন, আমি প্লেগ দেবী। কোচওয়ান আঁতকে উঠে গাড়ির দিকে তাকিয়ে দেখেন গাড়িতে কেউ নেই। এরকমই একটি গল্প কলকাতার আকাশে বাতাসে তখন ছড়িয়ে পড়েছিল। 19 শতকের শেষ ভাগে প্লেগ এক ভয়ঙ্কর আকার ধারণ করে। লেখক তখন খুবই ছোট। তিনি পরে লিখেছেন, সে সময় কর্পোরেশন থেকে সবাইকে টিকে নেয়ার কথা বলা হয়, কিন্তু কেউই তাতে রাজি হচ্ছিলেন না। বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ছিল। প্লেগের টিকা নেওয়ার 10 ঘন্টার মধ্যেই নাকি নিশ্চিত মৃত্যু। কেউ কেউ বলছিলেন পেট থেকে মাংসখণ্ড খুবলে প্লেগের জীবাণু পুড়ে দেওয়া হয়। কর্পোরেশনের প্রধান কুক সাহেবকে মারবার জন্য অনেকে উদ্যোগী হয়েছিলেন। সে সময় সমাজে ব্রাহ্মরা সব ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা পালন করতেন। লেখক প্রেমাঙ্কুর ছিলেন ব্রাহ্ম ঘরের সন্তান। তিনি টিকা নিয়েছিলেন। টিকা নেওয়ার 24 ঘন্টা পর পর্যন্ত অচেতন ছিলেন। এরপরে সারা পৃথিবী জুড়ে শুরু হলো যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হয়, সে সময় প্রায় 50 কোটি লোক আক্রান্ত হয়েছিল এক নতুন ধরনের রোগ ইনফ্লুয়েঞ্জায়। মারা গিয়েছিল প্রায় 5 থেকে 10 কোটি মানুষ। লেখক অতুল সুর তার বইতে বলেছেন কলকাতায় কিভাবে ইনফ্লুয়েঞ্জা ছড়িয়ে পড়েছিল। সে সময় প্রায় 80 লক্ষ লোক ইনফ্লুয়েঞ্জায় মারা গিয়েছিলেন। কলকাতাতেও কিছু কম নয়। এত লোক প্রতিদিন মারা যেত যে দাহ করবার স্থান পাওয়া যেত না। তবে এই মহামারীর মধ্যেও যুদ্ধ জয়ের উৎসবে মেতে উঠেছিল ব্রিটিশরা। শুধু শ্যামবাজারেই পোড়ানো হয়েছিল লক্ষ টাকার আতশবাজি। সেই আতশবাজির আলোয় রাতের আকাশ আলোকিত হয়ে উঠত। এরপর এক অদ্ভুত ধরনের রোগ কলকাতায় দেখা গিয়েছিল, নাম ঝিনঝিনিয়া রোগ। 1934 সালে ভয়াল ভূমিকম্পে ধ্বংস হয়েছিল বিহারের বিস্তীর্ণ অঞ্চল। সে বছরই কলকাতায় দেখা গেল এক মহামারী, রোগের নাম ঝিনঝিনিয়া। ডাক্তারি পরিভাষায় কী নাম তা জানা যায় না। একজন সুস্থ মানুষ রাস্তা দিয়ে চলতে চলতে সারা শরীর ঝিনঝিন করল, হঠাৎ অজ্ঞান হলো। এরপরেই দেখা গেল তার শরীরে প্রাণ নেই। লেখক অতুল সুরের বইতে আমরা এই রোগের বর্ণনা পাই। চিকিৎসার সুযোগ পাওয়া যেত না। ঝিনঝিনিয়া রোগে শহরের বহু মানুষের মৃত্যু হয়েছিল। সে সময় বাড়ি ফিরতে দেরি হলে বাড়ির লোকেরা চিন্তা করতেন। শেষে হাতে পিতলের চাকতি বেঁধে রাস্তায় বেরোনো অভ্যেস করা হলো। তাতে নাম ও বাড়ির ঠিকানা লেখা থাকতো। কেউ যদি পথে মারা যায়, রাস্তার লোক ওই দেখে তার বাড়িতে খবর দেবে। এরপরে গঙ্গা দিয়ে বহু জল বয়ে গেছে, বহু সময় কেটে গেছে। অনেক বছর পর, অর্থাৎ বহু শতাব্দী পেরিয়ে আবার 2020 সালে কোভিড মহামারী দেখা দিয়েছিল। কিন্তু মহামারীর সময় আমাদের সঠিক চিকিৎসা নিতে হবে, চিকিৎসার ব্যবস্থা অন্যের কাছে পৌঁছে দিতে হবে। এই কথা আমাদেরকে শিখিয়েছে কোভিড। আর গুজবে কান দেওয়া যাবে না, সবসময় পজিটিভিটি ছড়াতে হবে এবং একে অপরকে সাহায্য করতে হবে। তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো।